সবার প্রতি শুভকামনা জানিয়ে শুরু করছি এনটিভি নিমন্ত্রণে। আপনাদের সঙ্গে আছি আমি নুজহাত সাওম। এনটিভি নিমন্ত্রণের আজকের আয়োজনে থাকছে সংস্কৃতি, এনটিভি অনুষ্ঠান সূচি ও আলাপন। প্রথমেই সংস্কৃতি। লালমাটিয়ার দ্য ইলিউশনস গ্যালারিতে অনুষ্ঠিত হচ্ছে দলীয় চিত্রকলা প্রদর্শনী 8 Days a Week। প্রদর্শনী প্রতিদিন বিকেল 3টা থেকে রাত 8টা, এই সময় চলবে 27 জুন পর্যন্ত। উত্তরার গ্যালারি কায়ার 22তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গ্যালারি কায়ায় অনুষ্ঠিত হচ্ছে 45 জন শিল্পীর দলীয় চিত্রকলা প্রদর্শনী। প্রতিদিন বেলা 11:30 থেকে রাত 8টা, এই সময় প্রদর্শনী চলবে 26 জুন পর্যন্ত। লালমাটির কলাকেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে রাগার রহমানের প্রদর্শনী আনফ্যামিলিয়ার অ্যাফিনিটি। প্রতিদিন বিকেল 4টা থেকে রাত 8টা, এই সময় প্রদর্শনী চলবে 30 জুন পর্যন্ত। এবার এনটিভি অনুষ্ঠান সূচি। এবার জানিয়ে দিচ্ছি এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। সন্ধ্যা 6টা 15 থাকছে সমসাময়িক বিষয় নিয়ে অনুষ্ঠান সংলাপ প্রতিদিনই। রাত 8টা 20 থাকছে গোলাম মুক্তাদিরের পরিচালনায় ধারাবাহিক নাটক কাজিনস। আরে আপু কি যে বলিস, আমি ফিদার জন্যই যেতে যাচ্ছি। না, আমি আগেও দেখেছি তোর হাসান ভাইয়ের কথা উঠলেই তুই কেমন যেন অন্যরকম হয়ে যাস। যে যা সময় মতো খাবে, এখন আর সেটা হবে না। এখন নিয়ম পাল্টাইছে, সবাইকে গরম গরম খেতে হবে আর একসাথে টেবিলে বসে খেতে হবে। নিয়ম পাল্টে গেছে মানে কি? নতুন নিয়ম করেছে কেউ? হ্যাঁ, কারণ এখন রান্না বান্না সব মিথিদি করতেছে, তাই তার নিয়ম মতোই চলতে হবে। রাত 9টা 30 থাকছে একক নাটক। আমি লাবণী, আবিদের স্ত্রী। আপনি জানতেন না সে বিবাহিত? জানতাম। তুমি কিভাবে পারো ভুলে যেতে সেই প্রেম? আমি চাই না তুমি আর এখানে আসো। তুমি দীপাকে ভালোবাসো? আমি এই ভদ্রমহিলার সঙ্গে থাকতে চাই না। তুমি তাকে ভালোবাসো না। ওই বুড়াকে নিয়ে আমার ভাষা আল্লাহ, তুমি আমার এত বড় শিক্ষা কেন দিলে আল্লাহ? এ ভুল ছিল নাকি প্রেম? রাত 11টা 30 সরাসরি সম্প্রচার হবে মোহাম্মদ নুরুজ্জামানের প্রযোজনায় সঙ্গীতানুষ্ঠান মিউজিক নাইট। এই ছিল এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। দেখছেন এনটিভির নিমন্ত্রণে। এবার আলাপন। প্রিয় দর্শক, আমাদের আলাপনের আজকের অতিথি চিত্রশিল্পী তৌফিকুর রহমান। শুভ সকাল। শুভ সকাল। কেমন আছেন? অবশ্যই ভালো আছি। আপনি কেমন আছেন? ভালো। আমি তো ভীষণ ভালো আছি। আমরা জানি যে ধানমন্ডি দ্য ইলিউশনস গ্যালারিতে একটি দলীয় চিত্র প্রদর্শনী চলছে, যার নামকরণটা খুবই চমৎকার। নামকরণ হচ্ছে 8 Days a Week। ভীষণ সুন্দর নান্দনিক একটি নামকরণ, এবং এটার মধ্যে মনে হয় ভাবনার অনেক খোরাক আছে। এখানে যে দলীয় চিত্র প্রদর্শনী চলছে তার মধ্যে আপনি একজন চিত্রশিল্পী যার কাজ এই প্রদর্শনীতে রয়েছে। এটা প্রদর্শনী সম্পর্কে জানতে চাইব। প্রথমত একটু বলে নিই, 8 Days a Week এটা ওই ক্যাফের নাম। আর বেসিক্যালি আমরা ওইখানে একটা ক্যাফে আড্ডা হয় আমাদের। ওই 8 ডেজের যে মালিক, হ্যাঁ, শরীফ ভাই। তো শরীফ ভাই চমৎকার লোক, প্রাণবন্ত। শরীফ ভাই আমাদের জন্য, মানে ইভেন্ট শিল্পীদের জন্য সে 50% ডিসকাউন্ট রাখেন, যে জন্য জিনিসগুলি আরও বেশি আমাদের ইজি হয়ে যায়, স্বাচ্ছন্দ্য বোধ করি, এবং প্রতিদিনই আড্ডাটা হয়। কমফোর্ট জোনও কাজ করে। হ্যাঁ, এটা কমফোর্ট জোনও কাজ করে। হ্যাঁ, কমফোর্ট ফিল করে। মানে পকেটে পয়সা না থাকলেও মানে অসুবিধা মনে হয় না। ওরকম জায়গা থেকে বেশ চমৎকার লোক। দিন শেষে এরকম একটি জায়গা পাওয়াটা ভীষণ রকম ভীষণ জরুরি, যে চমৎকার কোনো জায়গা। চিত্রশিল্পীর পাওয়াটাও জন্য। মুশকিল, আপনি ঠিকই বলছেন, মানে পাওয়াটাও মুশকিল এরকম একটা জায়গা এবং এরকম একটা পরিবেশ। এবং শরীফ ভাই চমৎকার লোক, সে আমাদের সাথে মাঝে মাঝে আড্ডা মারেন। শুধু ওখানে শুধু শিল্পীরা না, অনেক আর্কিটেক্ট, মানে নাট্যকার, অনেকেই যায়, সংস্কৃতি অঙ্গনের বিভিন্ন মানুষ যাতায়াত করে। কিন্তু খুব এই যে একটা প্রদর্শনীর আয়োজন, মানে প্রদর্শনী করবেন এরকম একটা পরিকল্পনা, এটা কিভাবে করা? আচ্ছা, প্রদর্শনীটা যেটা হয়, আমি যতটুকু জানি, যতটুকু আমার জানা আছে, সেটা হলো গিয়ে 8 ডেজের একটা প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ওরা একটা
ক্যাম্প করে। মানে দ্য ইলিউশনস গ্যালারি প্রতিষ্ঠা ইলিউশন না, এটা 8 days। ক্যাফেটেরিয়া 8 days এবং ইলিউশন একের সাথে ওতপ্রোতভাবে জড়িত। সেখানে আমরা যারা আড্ডা মারতাম, ক্যাফে আড্ডা মারি, তো সবাই সেখানে উপস্থিত ছিল। অনেকে থাকতে পারেনি, অনেকে বাইরে ছিল, খাওয়া দাওয়া ফ্রি ছিল, আচ্ছা কাজ করেছে, রং ছিল হাতে, ছবি এঁকেছে। আচ্ছা এর মধ্য দিয়ে কিছু ছবি ওইখানে চলে আসে। এক ওখান থেকে একজনের সম্ভবত ওটা প্রদর্শনী করার চিন্তা আসে। ওকে, এক একজনের তো আসলে এক এক ধরনের, মানে যে যার স্বকীয়তা বজায় রেখেই সেটা ক্যানভাসে উঠিয়ে নিয়ে আসে, উপস্থাপন করে। আপনার যে চিত্রকর্মগুলো এখানে স্থান পেয়েছে বা এই প্রদর্শনীতে স্থান পেয়েছে, সেটা কি ধরনের বা কি বিষয়বস্তুকে কেন্দ্র করে সেগুলো আঁকা হয়েছে? আসলে সব শিল্পীরা, মানে আমার জানা মতো সব শিল্পীরাই সময়কে ধরে রাখতে চায়। সেই জায়গার থেকে একজন তাদের নিজস্ব দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করেছেন। ওইভাবে আমারও তো এই সময়কে ধরে রাখার জন্য আমার যেমন একটা স্কাল্পচার ছিল, যেহেতু আমি স্কাল্পচারের ছাত্র, আমার স্কাল্পচার ছিল এবং ড্রয়িং ছিল। তো এই সময়টাকে ধরে রাখার যতটুকু সম্ভব হয় সেভাবে ধরে রাখার চেষ্টা করেছিলাম, আর সেভাবে আমার কাজগুলো ডিসপ্লে তো হয়েছে। সময়ের কি ধরে রাখবার তো আসলে পারিপার্শ্বিক অনেক রকম বিষয়বস্তু এক্স্যাক্টলি, কিন্তু ওই থাকে। অনেকগুলি জিনিস হ্যাঁ। মাথায় আসে এবং সেগুলি কাজ কীভাবে করে শরীরে, মানে মানসিকভাবে, হ্যাঁ 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 সেই জায়গার থেকে আমার কাছে মনে হয় যে একটা রিফ্লেকশন আসছে আমার কাজে। আমি যতটুকু চেয়েছি ততটা পাইনি, কিন্তু আসছে। কি নিয়ে আসতে চেয়েছিলেন? আমি যেমন এখন এই সময় আমার কাছে মনে হয় যে আমি খুব নীরব একজন দর্শকের মতো সব কিছু দেখছি। আচ্ছা হ্যাঁ, আচ্ছা দেখার ব্যাপারটি বেশি হচ্ছে, আর একটু অমনোযোগী হচ্ছে, যেটা আমার স্কাল্পচারে আমার মাধ্যমে প্রকাশ রাখছি, আবার ড্রয়িংয়ের প্রকাশ রাখছি। আমি জাস্ট নীরব দর্শকের মতো, হ্যাঁ, দেখার একটা ব্যাপার, এই ধরনের জাস্ট এই সময়কে আমি যেভাবে রিপ্রেজেন্ট করতে চেয়েছিলাম ঠিক সেভাবে করার চেষ্টা করেছি। আচ্ছা, আপনি যেহেতু স্কাল্পচারের স্টুডেন্ট, তো স্কাল্পচারে কি বেশি করা হয় না পেইন্টিংটাও করা হয় পাশাপাশি? স্কাল্পচারটা মেনলি আমার করতে হয়, এবং আমি স্কাল্পচার করি মেটালে, লোহায়। আচ্ছা সেটা মাধ্যমটা হলো আর্ক ওয়েল্ডিং, জাস্ট ওই লোহা ঝালাই করতে হয়। তো আমি এনজয় করি ওই ঝালাই করার সময় আসলে কাজটা কী হলো সেটা পরের ব্যাপার, কিন্তু ওই প্রসেসটা আমি খুব এনজয় করি। আগুনটা বেরিয়ে আসতেছে, গায়ে পড়তেছে, এই জাতীয় জিনিসটা ভালো লাগে, এবং সেইভাবে কাজটা করে যাচ্ছে, একটা অনুশীলন করে যাচ্ছে, তার মাধ্যমে কিছু কাজ বেরিয়ে আসতেছে এইভাবে। আর পাশাপাশি যারা কাজ করেছে ওইখানে আমি ফিরে যাই, একটু পরিবেশটা ফিরে যাই, যে 8 days a week-এর যে পরিবেশটা, যেখানে আমরা ছিলাম, যেখানে মানে রেগুলার প্রতিদিনই আসি, আড্ডা মারি, এবং খুব আমি বলবো যে খুব ফর্মাল, মানে ইনফর্মাল আড্ডা হয়, তার ভিতরে শিল্প সাহিত্য নিয়ে আলাপ হয়, এবং মোটামুটি সবাই শিল্পী আমরা যারা বসি, তার ভিতরে অনেকে আছে যারা সাহিত্য নিয়ে চর্চা করেন। রিয়াদুল নামে একজন, সে রেগুলার আমাদের সাথে আসে, বসে, সে শিল্প সাহিত্য নিয়ে, সে মেনলি আসলে লিটারেচারের উপরে সাহিত্য নিয়ে শিল্প করে। এই ওয়ার্কশপে তার ছোট্ট মেয়েটা এই ওয়ার্কশপে অ্যাটেন্ড করে, যার 9 বছর বয়স। সেই জন্য আমার কাছে মনে হয় ওই প্রদর্শনের স্বয়ংসম্পূর্ণ হয়, ওর কাজটা পেয়ে আমাদের কাছে মনে হচ্ছিল, মানে আমার কাছে ব্যক্তিগত মনে হয়েছিল যে চমৎকার একটা স্বয়ংসম্পূর্ণ হয়েছে মনে আসলে। হয়, এরকম জায়গা থেকে একটা ছোট একটা মেয়ের ভিতরে যে আবেগ থাকে, ওর বাবাকে তার যে আবদার করে, expression। হ্যাঁ, সে চাচ্ছে ক্যাম্পে কাজ করতে, সেই জায়গার থেকে একটা ছবির ডিসপ্লেতে আমরা দেখতে পাচ্ছি ওর, এবং সেই জায়গার থেকে ওর আবেগ, এবং সেই ছোট বয়সে ভাবতে পারেন, আপনার তো সেই বয়সটা ছিল, সেই বয়সটা থেকে ভেবে মনে হচ্ছে যে বিশাল ক্যানভাসে কিছু একটা এঁকেছে, হ্যাঁ, এই ফিলিংসটা পেয়েছে। তো চমৎকার, সেইভাবে চমৎকার লাগলো। আর আমার প্রতিদিন আমাদের যাওয়া আসার ভিতর দিয়ে ওই পরিবেশটা, শরীফ ভাইয়ের যে প্রতিষ্ঠানটা, যেটা 8 days a week, পরিবেশটা চমৎকার। আপনার সময় পেলে আসবেন সেখানে, কেন সত্যি আমরা অনেকেই যায় আসলে, গিয়ে সময় কাটানোর এই জন্য। যে দিন শেষে এমন একটি জায়গা যেখানে আসলে নিঃশ্বাস নেওয়া যায়, এবং Right, এমন right, কিছু হ্যাঁ। মানুষের সাথে কনভারসেশন হয়, যেখানে শিল্প থাকে, সাহিত্য থাকে, চিত্রের এখন বর্তমান সময় আসলে চিত্রশিল্পীদের যে অবস্থান, সেই জায়গাগুলো থাকে, এই যে আদান প্রদান, শিল্প সাহিত্য সংস্কৃতির উপরে যে আদান প্রদান, সেই আদান প্রদানটা আপনাদের আসলে কতখানি কাজে লাগে যখন আপনারা নিজেরা পেইন্টিং করতে বসেন বা কোনো একটা স্কাল্পচার করতে বসেন? মানে আমি এই ক্ষেত্রে চমৎকার একটা প্রশ্ন, মানে আমার কাছে মনে হয় যে এই সময়টা খুব মানে আমার বিশেষ করে ঢাকা শহরে, এটা আরবান লাইফটা তো সব জায়গায় হয়তো একই রকম, মানে এত জটিলতা থাকে, অস্থিরতা থাকে, তার ভিতরে আসলে সবাই চায় একটা রিক্রিয়েশন, এরকম একটা জায়গায় চায় যেখানে একটু রিল্যাক্সলি বসা যায়, তাই না? একটা স্বস্তির জায়গা। একটা স্বস্তি চাই, রাইট। ওই জায়গা থেকে আমার মনে হয় ওই জায়গাটা গিয়ে সেই জায়গাটা সেটা পাওয়া যায়, 8 days a week-এ গিয়ে সেইটা পাওয়া যায়, দেখা যায়। আর খুব ইনফর্মাল
মানে আমি ক্যাজুয়ালি বসতে পারতেছি, চা খেতে পারতেছি, দিস আর দ্য থিং ভেরি ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয়। তো এইভাবে এই যে সময়টা যেমনটা বলছিলেন না যে এখন আসলে ভীষণ রকম অস্থির লাগে, কোথাও গিয়ে স্বস্তি পাওয়াটাই ভীষণ রকম চ্যালেঞ্জিং হয়ে যায়। ছোটবেলার জায়গাটা যদি আমরা চিন্তা করি তাহলে ছোটবেলার নির্দ্বিধায় ঘুরে ফিরে বেড়ানো যায়, কোনো রকম কোনো টেনশন না। আপনার ছোটবেলাটা কোথায় কেটেছে বা কিভাবে কেটেছে? এই যে চমৎকার, আমার ছোটোবেলাটা খুব চমৎকার কেটেছিল। অবশ্যই ছোটোবেলাটা তখন ঢাকা শহরটা চমৎকার ছিল, একটা গ্রামেই ছিল বলা যায়। আমি তেজগাঁয় বড় হয়েছি, আর তেজগাঁও তখন একটা ইন্টারমিডিয়েট টেকনিক্যাল কলেজ ছিল, যেটা এখন বিজ্ঞান কলেজ, ওখানে পড়াশোনা করেছি। তো ছোটোবেলাটা একদম তখন ঢাকা শহরে একদম মানে ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে, মানে সমস্তটাই খালি ছিল। সম্ভবত ইন্ডাস্ট্রিয়াল যে শব্দগুলো আসতো ওইখান থেকে হয়তো আমার স্কাল্পচার মিডিয়াটা অথবা স্কাল্পচার করার ইচ্ছাটা জাগে, যেহেতু ওইখানে ম্যাটেরিয়াল ট্যাটেরিয়াল অনেক কিছু দেখতে পারতাম, কারণ এখানে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া ছিল। তো বাহ, তো ছোটোবেলা থেকে ওই ইভেন লোহার কিছু শিট টিট অত পাত পেলে পর আমরা যেগুলো চারা খেলতাম ছোটোবেলায়, ওই চারা খেলার জন্য আমরা সকালবেলা বেরিয়ে যেতাম, হাঁটতে হাঁটতে হয়তো একটা চারা পেলাম, লোহার চারা। ওই লোহাগুলি হাতে নেওয়ার পরে একটা অদ্ভুত ফিলিংস আসতো, আচ্ছা। ওগুলো হয়তো কাজ করেছে কিছুগুলো আমার কাছে মনে হয়। তো সেই জায়গার থেকে এটা ব্যাক অফ দ্য মাইন্ডে এই বিষয়গুলো ছিল। এক্স্যাক্টলি মনে হয়। তো তখন ঢাকা শহর সত্যি চমৎকার একটা ঢাকা শহর সেই সময়, কেন পপুলেশন তখন এতটা কম ছিল। অত ডেভেলপারদের হাতে তখনও পড়েনি, যে কারণে বাড়িগুলো ডুপ্লেক্স অথবা ছোটোখাটো টিনের বাড়িতে, ইভেন কলাবানে ম্যাক্সিমাম টিনের বাড়ি ছিল। আর ঢাকা শহরে একদম চমৎকার শহর ছিল। ওই চমৎকার ইন দ্যাট সেন্স যে আসলে খুব খোলামেলা ছিল। আর ছোটোবেলা যে ইচ্ছাটা বলতেছি না, যেখানে খুশি হাঁটা যায়, চলা যায়, যেমন আমাদের ছোটোবেলাটা কাটছে হাতের জিলে। হাতের জিল এখন আমরা যেভাবে দেখি এর চেয়ে এখন তো সুন্দরভাবে করেছে হাতের জিল। তার আগে ছিল এটা বর্ষাকালে পানিতে থই পানিতে ভরপুর ছিল। আচ্ছা। মানে এখান থেকে আপনার বুড়িগঙ্গা নদীতে যাওয়া যেত ওইখান থেকে, মানে এইটা ওই সাইডটা মানে মগবাজার থেকে এই তেজগাড়ির দিকটা, হাতিঝিলটা যে জায়গা আছে সেটা আরও বিশাল ছিল। আচ্ছা। মাছ ধরার নৌকা চলে আসতো, বড় বড় মাছ ধরতো, এগুলো দেখে খুব ভালো লাগতো। তো ছোটোবেলার সময়টা চমৎকার, মানে একটা গ্রামে আসি এরকম একটা অনুভূতি নিয়ে ঢাকা শহরে আসে, সেটা অদ্ভুত একটা ব্যাপার না? তো সেরকম জায়গার থেকে আমার তো মনে হয় এটা আমি খুব লাকি যে ছোটোবেলায় এরকম একটা সময় পেয়েছি এবং দেখার। হ্যাঁ, ছোটবেলায় কি ছবি আঁকা হতো? ছোটোবেলায় হ্যাঁ, আঁকার প্রতি ঝোঁক ছিল। আর আমাদের যে স্কুল ইন্টারমিডিয়েট টেকনিক্যাল কলেজে পড়তাম, তো ওইখানে আসলে একটা ড্রয়িং ক্লাস ছিল, আমাদের ক্লাস ছিল, যে কারণে যে আমাদের ওইখানে একটা ছবি আঁকার একটা দাঁড়াতো, মানে ছবি আঁকতে হতো। ওই তখন থেকে একটা ইচ্ছা জাগে। তারপরে হঠাৎ করে আরও ইচ্ছা প্রচণ্ডভাবে জাগে। একটা ছেলেকে দেখলাম পায়জামা পরে, কাঁধে ব্যাগ নিয়ে, হাতে বোর্ড নিয়ে হেঁটে যাচ্ছে, চমৎকার লাগতেছিল আমাকে দেখে। তো ওইখান থেকে আমার ইচ্ছাটা জাগে, তো চমৎকার একটা ইয়ে পরে এসে যাচ্ছে, হ্যাঁ, মনে হচ্ছে কোথাও যাচ্ছে কিছু একটা আবিষ্কার করার জন্য, কিছু দেখার জন্য, যেমন সেটাকে ক্যানভাসে তুলে ধরবে। তো এরকম জায়গার থেকে আমার একটা ধারণা এরকম তৈরি হলো। তারপরে থেকে আমি একদিন, তারপরে আমি তার আগে কখনো চারুকলা যাইনি। তো ম্যাট্রিক পাস করার পরে তখন ভাবলাম না আমি একটু যাই। আচ্ছা। তো ওই প্রথম চারুকলায় গেলাম। চারুকলায় গিয়ে তো খুব ভালো লাগলো যে ছেলেমেয়েরা চমৎকারভাবে সেখানে ঘোরাফেরা করতেছে, চমৎকার পরিবেশ। হ্যাঁ, মানে ওইখানে এখন পর্যন্ত আমরা গেলে পরে একটা মাটির গন্ধ পাওয়া যায়, মানে সেটা মাদারুল ইসলামের একটা চমৎকার স্থাপত্য, যেটাতে আমরা এখনও খুঁজে পাই, তাই না? মানে তার যে চিন্তাভাবনা, আদর্শ জায়গার থেকে যে স্থাপত্য তৈরি করা, সেখান থেকে এখনও সেখানে গেলেও সেই মাটির গন্ধ, সেই যে জায়গাগুলি খুঁজে পাওয়া যায়, এবং তার যে পুরো স্থাপত্য যেই ইয়েটা, দক্ষতাটা সেখানে মানে বোঝা যায়, অনুভূতি করা যায়, প্রকৃতিকে ছোঁয়া যায়। তারপর কত সালে চারুকলায়? তখন তো আর্ট কলেজ ছিল। আমরা 76-এ চারুকলায় ভর্তি হই। আচ্ছা, তখন শিক্ষক হিসেবে কাদেরকে তখন আর্ট কলেজ পেয়েছিলেন? ছিল, রাইট। তখন শিক্ষক হিসেবে কাদেরকে পেয়েছিলেন? আমরা পেয়েছিলাম আব্দুর রাজ্জাককে পেয়েছিলাম, হামিদুজ্জামান ছিলেন, আচ্ছা, তারপর শাকুর স্যার, নবী স্যার, যাদেরকে আপনারা পেয়েছেন, তাদেরকে পেয়েছি। তারপর আরও ছিল টিচার, হয়তো এই মুহূর্তে নাম মনে নেই। হ্যাঁ, স্কাল্পচারে পড়বার সিদ্ধান্তটা কিভাবে নেওয়া হলো? মানে সবাই তো আসলে পেইন্টিং এ পড়তে চায়, সবাই চায় পেইন্টার হতে। আমি যে চাইনি তা না, মানে অয়েলে তখন তো অয়েল পেন্টিং করতো, এবং স্মেল একটা আসতো না, ওই ঘ্রাণটাকে বেশ ইয়ে করতো, নানা দিত যে একটা পেন্টিং করবো, একটা ইচ্ছা জাগতো। সেই ইচ্ছাটা যে আমার হয়নি তা না, কিন্তু তারপরে ইচ্ছা, ওই বললাম না ছোটোবেলায় সেই লোহাগুলি ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে থাকার কারণে মেটালের প্রতি একটা আকর্ষণ জন্মায়, যে কারণে
কিছু টাচ করা ধরা এই অনুভূতির থেকে স্কাল্পচারটাকে অনেক বেশি টাচছে মিডিয়াটা আমাকে, আচ্ছা। যেটাকে আমি ধরতে পারবো, টাচ করতে পারবো, এই জায়গার থেকেই মিডিয়াটা মনে হয় যে আমার কাছে মনে হয় স্কাল্পচার ডিপার্টমেন্টে গেলে এই কাজটা করতে পারবো। পরবর্তীতে আমি আসলে চায়নাতে পড়াশোনা করি, মাস্টার্স শেষ করি। আচ্ছা, সেইখানে আমি মেনলি ক্লে মডেলিংয়ের উপরই কাজ করেছিলাম। ওকে। তো ওই যে টাচ করা, একটা ক্লে দিয়ে করতে করতে একটা মডেলিংয়ের ভিতর যেটা অবয়ব তৈরি করা, একটা কানেকশন, এক্স্যাক্টলি, হ্যাঁ, ওই জিনিসগুলি, হ্যাঁ। তো এগুলি মানে ওই জায়গা থেকে আমার কাছে মনে হচ্ছে মিডিয়াটা অনেক বেশি, মানে পেন্টিংয়ের থেকে অনেক বেশি কাছে, মানে আপন মনে হয় যে আমি ধরতে পারছি, টাচ করতে পারছি, যে একটা অবয়ব তৈরি, ডাইমেনশন, রাইট, শেপ, ফর্ম, শেপ, এবং তার ভিতর দিয়ে স্পেস ক্রিয়েট করা ইত্যাদি ব্যাপারগুলি চলে আসে। আমি যতটুকু বুঝি যে স্কাল্পচার করা বেশ কঠিন একটি কাজ, মানে বলা যায় যে সময় সাপেক্ষ তো বটেই, আবার শারীরিক পরিশ্রমের একটা ব্যাপার আছে। এবং কথাটা বয়সের সাথে সাথে সেটা কি একটু চ্যালেঞ্জিং বলে মনে হয়? না, এই জায়গাটা মানে কথাটা সত্যি, কিন্তু আপনি যদি কাজে মজা পান, হ্যাঁ, এবং আসলে সব কাজই কঠিন, ইভেন আমার মা, দাদি, মা যারা করেছেন কঠিন কাজই করেছেন, তাই না, বয়সের সাথেও করেছেন, কিন্তু তারা এনজয় করেছেন। হ্যাঁ, true। যখন জিনিস এনজয় করে আমার কাছে মনে হয় ওই জায়গার থেকে আসলে ওই জিনিসগুলো থাকে না, হ্যাঁ। তো সেই জায়গা থেকে আমার মনে হয় না কোনো মানে বয়সের সাথে এই জিনিসগুলি, এবং অনেকে বলে স্কাল্পচার কঠিন, আসলে কঠিন তো সবই, হ্যাঁ, যে যেটাতে আনন্দ যে পায়। যেটা, হ্যাঁ, যদি আনন্দ পান আপনি বড় একটা পাথর টেনে নিয়ে অনেক দূর যেতে পারবেন, মানে আমার কাছে মনে হয় যদি সেটার ভিতরে যদি শান্তি থাকে, শান্তি থাকে, হ্যাঁ, সেই জায়গা থেকে আবার বল। তো সেইখান থেকে স্কাল্পচারটা আমার মনে হয় না এটা খুব একটা হ্যাঁ, মানে ওইভাবে কঠিন একটা মিডিয়া। দেশে তো বিদেশে, ডেফিনেটলি এটা কঠিন ইন দ্যাট সেন্স যে আসলে আপনার 3 ডাইমেনশনাল একটা জিনিস। হ্যাঁ, 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 পেন্টিং যেমন আমি 2 ডাইমেনশনাল, আমি দেখতেছি একদিকে, কিন্তু একটা স্কাল্পচার করলে আমার চারিদিক থেকে আমাকে দেখতে হয়, এমন জিনিসটাকে দর্শকে ঘুরিয়ে অনেক আনতে বেশি হয়। সৃষ্টিশীল বলে মনে হয় সেটাকে। সৃষ্টিশীলতা সব জায়গায় থাকে, হ্যাঁ, তো অনেক বেশি বলবো Depth যে পাওয়া যায়। ডেপথ, হ্যাঁ, সেটি। আর আরেকটা ব্যাপার হলো গিয়ে পেন্টিং স্কাল্পচার একটার সাথে সব কিছুর সাথেই একটা সম্পর্ক আছে, কানেকশন আছে। সুতরাং সেই ক্ষেত্রে আবার ওগুলো আলাদা করা যাবে না ওইভাবে। তো কেন ওইখানেও স্ট্রাগল করতে হয়, পেন্টিংয়ে স্ট্রাগল করতে হয়, তাই না। দেশে বিদেশে কোথায় কোথায় আপনার এক্সিবিশন করা হয়েছে? বেশি ঘোরা হয়েছে বেশি, আচ্ছা, আর পড়াশোনা করা হয়েছে তো বেইজিংয়ে, আর এক্সিবিশন ওইভাবে সব বিদেশে আমার ওইভাবে করা হয়। তবে হ্যাঁ, ইংল্যান্ডে এমনি ইউনিভার্সিটিতে আর্টিস্ট বন্ধু বান্ধবদের সাথে হয়েছে, কিন্তু এইভাবে আমি বলবো না যে এক্সিবিশন করা হয়েছে। নিজের একক প্রদর্শনী করা, সেটা নিয়ে কোনো পরিকল্পনা বা এখন পর্যন্ত করা হয়েছে কিনা? আমি নিজে এমনি একক প্রদর্শিত হয়েছে 2013-তে সম্ভবত, ইয়েতে হয়েছে শিল্পাঙ্গনে, আচ্ছা, কায়াতে হয়েছিল, ঢাকাতে বেশ কয়েকটা হয়েছে। তো এখন সম্ভবত নেক্সটে কলাকেন্দ্রে একটা প্রদর্শনী করার ইচ্ছা আছে, আচ্ছা, আচ্ছা। ডিপেন্ড করবে সেটা কি আমি কতটা। স্কাল্পচার নিয়ে থাকবে নাকি পেইন্টিং? আমি ডেফিনেটলি স্কাল্পচার নিতে, স্কাল্পচার থেকে আপনার বাদ দিতে চাচ্ছেন কেন? স্কাল্পচার যদিও কঠিন হোক, আমি কাজটা করতে হবে, তাই না। হ্যাঁ, যে কাজটা আনন্দ দেয় সেই কাজের ভেতরেই আপনি থাকুন, তেমনটাই আমরা চাই। একক প্রদর্শনী নিয়ে আপনি সামনে আসুন, সেটাও আমরা চাই, এবং তার জন্য অনেক অনেক শুভকামনা রইল। একেবারে শেষের দিকে চলে এসেছে। দ্য ইলিউশনস গ্যালারিতে যে প্রদর্শনী চলছে, দলীয় চিত্রকলা প্রদর্শনী 8 days a week, তার জন্য অনেক অনেক শুভকামনা। আজকে আমাদের আয়োজনে আসবার জন্য আপনাকে অনেক 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 ধন্যবাদ। সবাইকে শুভকামনা, আপনার দর্শকদের জন্য আমার শুভকামনা রইল। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে মেইল করুন ntvnimontrone@ntvbd.com। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভি নিমন্ত্রণে দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর হোক আপনার প্রতিটি মুহূর্ত।